হ্যালো। ফিউচার লাইফের টাইম অ্যাকচুয়ালি পরপর দুদিন লাইভ চলে আসলাম না, কালকে খোট্টা লাইভ, আজকে আবার ফিউচার লাইফ। খোট্টা লাইভ অবশ্য খুব ইরেগুলার করি আমি। এনিওয়েজ, এক্ষুনি ব্রেকিং নিউজ এলো যে ইউএস ইলেকশন ফাইনালি, বিবিসি সিএনএন দুজনেই বলছে দ্য গেম ইজ ফাইনালি সেটেলড। বাজেন আসছেন, লেটস সি। এনিওয়েজ, আজকের টপিক ফিউচার লাইভের আজকের টপিক হচ্ছে সিপ, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান শব্দটা বোধহয় লাস্ট 20 বছরে ইনভেস্টমেন্টের দুনিয়ায় সবচেয়ে পপুলার শব্দ ইন্ডিয়ায়। এসআইপি স্কিমে ইনভেস্ট করেন না এরকম মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। সাধারণ বাঙালি মাত্রেই কোনো না কোনো এসআইপি স্কিমে কিছু না কিছু টাকা প্রতি মাসে দিয়ে থাকেন। তো আজকে এসআইপি স্কিমের ভালো মন্দ, উপকার অপকার সব নিয়ে একটা সেশন। 95-এ এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের হাত ধরে এসআইপি প্রথম শুরু হয়েছিল ইন্ডিয়াতে। তারপর থেকে এসআইপি চলছে। প্রথমে এসআইপির ভালো দিকগুলো বলি। এসআইপির পৃথিবীতে সব কোনো কিছুই কি যেন বলে, নিরঙ্কুশ ভালো হয় না, নিরঙ্কুশ মন্দও হয় না। এসআইপির অনেকগুলো ভালো দিক আছে, সেগুলো আগে বলে নিই। এসআইপি স্কিমে ঢোকা মানে প্রতি মাসে একটা টাকা আপনি সেভ করছেন। ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই এটা খুব নর্মাল টেন্ডেন্সি যে সেভ করব ভেবে মাসের শেষে সেভ করা হয় না, বিভিন্ন খাতে টাকাটা খরচা হয়ে যায়। সেই জায়গায় যদি কেউ একটা এরকম ম্যান্ডেটারি সেভিংস স্কিমে ঢুকে যান, যেখানে মাসে মাসে কিছু টাকা দিতে হবে, সে 5, 7, 10, 20 যাই হোক, যার যেমন, একটা বাঁধা সেভিংস হয়। এই বাঁধা সেভিংস জিনিসটা লং টার্মের পক্ষে খুব উপকারী। একসঙ্গে থোক আমি 10 লাখ টাকা সরালাম, তারপর 10 বছর কিছুই করলাম না, তার থেকে অনেক অনেক বেটার সেভিংস হ্যাবিট হচ্ছে প্রতি মাসে একটা টাকা সরিয়ে রাখা। টাইম ভ্যালু অফ মানি একদিন একটা ফিউচার লাইফে বলেছিলাম। আজকে যে টাকাটা আপনি ঢোকাচ্ছেন সেই টাকাটা 5 বছরে রোল করার টাইম পায় ইনভেস্টমেন্টের দুনিয়ায়। তো এই জন্য এসআইপি স্কিম সেই দিক থেকে খুব ভালো। এইবারে বক্তব্য হচ্ছে এসআইপি স্কিম তো ভালো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রতি মাসে একটা টাকা আপনি সেভ করছেন, যেটা ম্যান্ডেটারি সেভিং, যেটা না করে নয়, এবং একটা সাবস্ট্যান্সিয়াল টাকা আপনার জমছে। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রে এসআইপি স্কিমে আপনি যে টাকাটা সরালেন সেই টাকাটা যায় কোথায়? আগে অনেকবার বলেছি, আরও একবার বলছি, যারা আগে কখনো ফিউচার লাইফ দেখেননি তাদের জন্য, এটা যায় কিন্তু ইকুইটি মার্কেটেই ম্যাক্সিমাম টাইম। কারণ আমাদের দেশে মিউচুয়াল ফান্ডরা, মানে 60-70% মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট ভেহিকল কিন্তু সেই ইকুইটি মার্কেট। এসআইপি ইজ আ ডিফারেন্ট ওয়ে অফ ইনভেস্টিং ইন্টু দ্য মিউচুয়াল ফান্ড। থোক টাকা না দিয়ে মাসে মাসে টাকা দিচ্ছেন, সেই টাকাটা আলটিমেটলি যাচ্ছে গিয়ে ইকুইটি মার্কেটেই। এইবার বক্তব্য হলো যে ইকুইটি মার্কেটে যখন যায় মিউচুয়াল ফান্ড বা এসআইপি স্কিমে মিউচুয়াল ফান্ডে যখন ঢোকান, তখন তারা কি করে? মিউচুয়াল ফান্ডের একটা ফিক্সড কম্পোজিশন থাকে। সে এসবিআই মিউচুয়াল ফান্ড হোক, এইচডিএফসি হোক, অ্যাক্সিস হোক, যার মিউচুয়াল, যে ব্র্যান্ড নেবের আন্ডারে মিউচুয়াল ফান্ডটা রান করুক, আইসিআইসিআই হোক, প্রত্যেকের একটা ফিক্সড কম্পোজিশন থাকে। কম্পোজিশনটা কীরকম হয়? 15টা, 20টা, 25টা স্টকের কম্পোজিশন। এতগুলো ইনফোসিস, অতগুলো টিসিএস, অতগুলো টাটা স্টিল, অতগুলো এসবিআই, অতগুলো আইটিসি, এরকমভাবে একটা থাকে, একটা রেশিওতে থাকে। এই একটা বাকেট, এই বাকেটটা ওরা ইনভেস্ট করে। তো আপনি যখন এসআইপিতে প্রতি মাসে টাকা দিচ্ছেন, এই সেম বাকেটটা ওরা প্রতি মাসে কিনছে, আপনার তরফে মার্কেট থেকে কিনছে। প্র্যাকটিক্যালি নেট অ্যাসেট ভ্যালু যেটা, সেটা হচ্ছে এদের এই যে এদের যে বাকেট সাইজটা ক্রমশ বাড়ছে, যত লোক আসছে ওই একই রকমের বাস্কেট অফ ইনভেস্টমেন্ট ওরা কিনতে চাই, তো ইকুইটি ওরা কিনছে, কিনতে 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 যাচ্ছে ব্যাপারটা। আর সেটার পার্সপেক্টিভে ওই ওই ইকুইটিগুলোর কি দাম, সেইটার পার্সপেক্টিভেই নেট অ্যাসেট ভ্যালু অনেকখানিটা ক্যালকুলেট করা হয়। আরও কিছু কিছু ফ্যাক্টর আছে, কিন্তু থাক, সেটা আমি আজকে ফিউচার লাইভে কাভার করবো না। মোটের উপরে 10টা ডিফারেন্ট স্টক কেনে একটা স্কিমের আন্ডারে, ওই 10টা ডিফারেন্ট স্টকের যা দাম, সেইটার বেসিসেই ওই নেট অ্যাসেট ভ্যালু যেটা, সেইটা ক্যালকুলেটেড হয়। সেটা একটা মেজর বেস। এবারে আপনি একটা জিনিস ভাবুন, ইকুইটি স্টক এসব মাথা থেকে বার করে দিন। জামা কাপড়, কোনো মানুষ সারা বছর ধরে একই রকম জামা কাপড় কেনে কি?
আপনি সামারের শুরুতে সামারের মতন জামা কাপড় কিনবেন, উইন্টারের শুরুতে উইন্টারের মতন জামা কাপড় কিনবেন, বর্ষার শুরুতে রেনকোট ছাতা কিনবেন। ডিফারেন্ট জিনিস কেনা হয়, যখন যেমন দরকার যা সেরকম কেনা হয়। স্টক মার্কেট, সেখানে ডিফারেন্ট স্টকের দাম ঠিক একইভাবে বাড়ে কমে বিভিন্ন সিজনে ওপর, বিভিন্ন পাবলিক পলিসির ওপর, বিভিন্ন ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্টের ওপর, বিভিন্ন রকম ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে বাড়ে কমে। আমি জানি এদের লজিকটা হচ্ছে যে আপনি কখনোই বেস্ট দামে কিনতে পারবেন না, অ্যাভারেজ আউট করা হচ্ছে। এবার এইখানেই মুশকিলটা হয়ে যায়। অ্যাভারেজ আউট করা হচ্ছে যখন বলা হয়, একটা অঙ্ক কষেছি, আমাদের এতে থাকবে, ফেসবুক পেজে আমাদের আজকে পোস্ট করে দেওয়া হবে আজকের মধ্যেই, আর আমার ওয়ালেও আমি সেটা শেয়ার করে দেবো। 2018 সালে যদি কেউ ইনফোসিসের স্টক কিনতেন এসআইপি স্কিমে, প্রত্যেক মাসে একটা করে স্টক কিনছেন, আর 2018-তে 3টে মাস ছিল যে 3টে মাসে অ্যাকচুয়ালি কেনা উচিত ছিল। এই উচিত ছিল মাসগুলোতে যদি কেউ ইনফোসিসের স্টক কিনতেন, তার 5%-এর বেশি কম দাম পড়তো। মানে এসআইপি স্কিমে প্রতি মাসে ইনফোসিসের স্টক কিনে সে 5% টাকা এক্সট্রা দিচ্ছে। এবার 5% শুনতে খুব কম মনে হচ্ছে, একটু কথা রাখবেন। ব্যাংকের ইন্টারেস্ট আজকের ডেটে ফিক্সড ডিপোজিটের এগেনস্টে 6%। সেখানে আপনি একটা স্টক এসআইপি স্কিমে না কিনে যদি বুদ্ধি করে টাইমলি কিনতেন, আপনি 5% কম টাকায় কিনতে পারতেন। তার মানে প্র্যাকটিক্যালি ইম্প্যাক্টটা কতখানি। প্রতি সিজনের শুরুতে আমরা যেরকম জামা কাপড়, একই জামা কাপড় কিনি না, সেরকম প্রতি সারা 12 মাস ধরে একই স্টকে একই রেশিওতে ইনভেস্ট করাটা কোনো নলেজেবল ইনভেস্টরের কাজ হতে পারে না। আপনি বলতেই পারেন যে সেক্ষেত্রে আমাকে মনিটর করতে হবে। ইকুইটি মার্কেটে ইনভেস্ট করার যে রিস্কটা আপনি নিচ্ছেন, সে যে ভেহিকলের থ্রু দিয়েই আপনি নিন, মিউচুয়াল ফান্ড বা এসআইপি বা নিজে ইনভেস্ট করুন বা পোর্টফোলিও ম্যানেজারের হেল্প নিন, যেভাবেই নিন, রিস্কটা কিন্তু সেম। আপনি ইনফোসিসের স্টক কিনছেন, যে রাস্তাতেই কিনুন না কেন, ইনফোসিস কোম্পানিটা যদি ডোবে আপনার পয়সাটা যাবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার ঠিক মতন পড়াশুনো করে আইদার ঠিক মাসে ঠিক সময়ে টাইমিং, বলে না রান্না সবচেয়ে বড় ইনগ্রেডিয়েন্ট হচ্ছে টাইমিং, ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু তাই। টাইমিং ইজ দ্য কি। ঠিক সময় যদি ইনফোসিসের স্টকটা আপনি 2018-এ 3টে মাস ছিল, যে 3টে মাসে অ্যাকচুয়ালি কেনা উচিত, সেটা কিনতে পারতেন, আপনি 5% কম দামে পেতেন। তার মানে ধরে নিন ইনফোসিসের স্টক যদি পরের বছর 5% অ্যাপ্রিসিয়েট করে, যে এসআইপি স্কিমে কিনলো সে প্র্যাকটিক্যালি এমনি আপনার থেকে কম হয়ে গেল, মানে তার কোনো প্রফিটই হলো না আপনার তুলনায়। আপনি মানে ওই একটা বছরেই এই এই জায়গা থেকে বেরিয়ে গেলেন। অ্যাক্সিসের ক্ষেত্রে এই অঙ্কটা করে আমরা দেখেছি 7%-এর ডিফারেন্স হয়। 2018 সালে যদি কেউ জানুয়ারি থেকে ডিসেম্বর এসআইপি স্কিমে ইনভেস্ট করে প্রত্যেক মাসে অ্যাক্সিস কেনে, তার যা দাম পড়বে, আর অ্যাক্সিস কেনার জন্য 2018-এ 2টো মাস ছিল, যে 2টো মাসে অ্যাক্সিসে অ্যাকচুয়ালি বাই পয়েন্ট ছিল, সেইখানে বাই করতো, তার 7%-এর ডিফারেন্স হতো। একটা বছরে একটা স্টকে যদি এতখানিটা ডিফারেন্স হয়, তাহলে আপনারাই বুঝতে পারছেন যে আইদার নিজে পড়াশুনো করতে হবে অথবা কোনো পোর্টফোলিও ম্যানেজার হেল্প নিতে হবে। আপনি প্রতি মাসে টাকাটা পার্ক করুন, টাকাটা সেভ করুন এসআইপি। আমি প্রতি মাসে 5,000 টাকা সরাবো, প্রতি মাসে 5,000 টাকা সরাবো, কিন্তু কোন মাসে কোন স্টকটা কিনবো, কোন স্টকের বাইং টাইম কখন, সেইটা কিছুতেই সারা বছর একই হতে পারে না। আপনি সারা বছর ধরে রেনকোট কেনেন না, আপনি সারা বছর ধরে সোয়েটার কেনেন না, আপনি সারা বছর ধরে গরমের নেতা কাতা যে সুতির জামা কাপড়গুলো হয় সেগুলো কেনেন না। প্রত্যেকটারই একটা বাইং টাইম আছে। এবার সেখানেও গল্প আছে আপনি কি স্কিমে। অনেক লোক আছে যারা ফ্যাশন কনসাস, যারা সেপ্টেম্বরে গিয়ে শীতের জামা কাপড় কেনে, এপ্রিল মে মাসে গিয়ে গরমের জামা কাপড় কেনে, বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু মিস আউট দ্য ফ্যাশন। আবার অনেক জনগণ আছে যারা চেষ্টা করে যে যখন ডিল আসবে তখন কিনবো। এই পুরো জিনিসটাই, পুরো যেটা মেন মানে হাই স্ট্রিটে রিটেলের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল, পুরো জিনিসটাই স্টক মার্কেটে অ্যাপ্লিকেবল। অন্ধের মতন প্রতি মাসে একই স্টক কিনে যাওয়া কোনোভাবে বুদ্ধিমানের কথা হতে পারে না। এসআইপি স্কিমে মিউচুয়াল ফান্ডের মতনই আর একটা সমস্যা হচ্ছে যে লক ইন। আপনি কিনলেন ইনফোসিসের স্টক কিনলেন 2018-এ, 2019-এ আরও কিনলেন, এবার 2020-তে এসে আপনার একটা সময় প্রফিট বুক করার কথা, আপনার সেখান থেকে বেরিয়ে যাওয়ার কথা, কারণ ইনফোসিসের স্টক হয়তো ওখান থেকে আর খুব র্যাপিডলি গ্রো করবে না বা এবার পড়ে যেতে পারে।
সেই অবস্থায় আপনার ওখান থেকে এক্সিট মারার কথা। এসআইপি স্কিম বা মিউচুয়াল ফান্ডে যেই মুহূর্তে আপনি লকড ইন হয়ে গেলেন সেই মুহূর্তে কিন্তু আপনি আর বেরোবার রাস্তা আপনার কাছে নেই। আগে একটা এক্সাম্পল দিচ্ছিলাম, যখন এই কোভিড-19 সময় ভীষণভাবে মার্কেট পড়লো, তখন মিউচুয়াল ফান্ড বা এসআইপিতে যারা ইনভেস্ট করেছিলেন তারা কিন্তু ওই সময়টা লকড ইন ছিলেন। এবার একটা সহজ অঙ্ক বলি, ওই সময় জানুয়ারি মাসে মার্কেট ছিল 12,000 সামথিং, কোভিডের পরিস্থিতি এসে 7,000 7,500 পড়ে গেল। এবার এখন আবার কিন্তু মার্কেট সেই প্রি প্যান্ডেমিক হাইয়ের কাছে পৌঁছে গেছে। এবার আপনি ভাবছেন পড়লো তো পড়লো, কি গেল এলো, এই তো 8 মাসে আবার 8 মাস 9 মাসে রিকভার করে গেল। এবার একটা কম্প্যারিজন করুন, সবসময় কম্প্যারিজন করাটা খুব দরকার। আপনি যদি প্যান্ডেমিকে যখন 12,000 থেকে 11,000 এসছে, তখন যদি আপনার ধরে নিন 12,000 টাকা ছিল আপনার সেই জানুয়ারি মাসে মার্কেটের ইভ্যালুয়েশনে আপনার ইনভেস্টমেন্টের ভ্যালু ছিল এক্স্যাক্টলি 12,000। মার্কেট যখন পড়লো, মার্কেট যখন 11,000 এবং আরো পড়ছে, তখন যদি আপনি 11,000 টাকা বার করে নিতেন, তারপরে 7,500 পড়লো, পড়ে আবার যখন উঠতে শুরু করলো, আপনি যখন 8,000 প্রাইস পয়েন্টে, তখন যদি আপনি ওই 11,000 নিয়ে এসে ফেরত আনতেন, তাহলে আপনার কাছে আগে যা স্টক ছিল তার 1.5 টাইমস প্রায় কিনতে পারতেন। কারণ মার্কেট তখন 7,500 8,000, আপনার কাছে অলরেডি 11,000 11,500 টাকা আপনি বার করে রেখেছেন। তার মানে মার্কেটে আপনি আবার প্র্যাকটিক্যালি 1.5 গুণ টাকা নিয়ে ওই সময় আবার শুরু করতে পারতেন এবং আজকের ডেটে গিয়ে সেই গ্রোথটা আপনি পেতে পারতেন। এই যে ডাউনটা এলো প্যান্ডেমিকের সময় 12,000 থেকে 7,500 পড়লো, আবার এইখানে আবার 12,000 উঠলো, আপনি মার্কেটের সঙ্গে পড়েছেন, মার্কেটের সঙ্গে আবার উঠেছেন। আপনি পড়ার আগে যদি বেরিয়ে যেতে পারতেন একটা ঠিক মতন টাইমে, আপনি অনেকটা বেশি টাকা করতে পারতেন। সেই টাকাটা নিয়ে এসে আবার ওঠবার মুখে যদি আপনি ঢুকতেন, আপনার যে গ্রোথটা হতো এই ডিপটা অ্যাভয়েড করার জন্য, সেইটা একটা প্রায় হিসাব করলে দেখা যাবে 30-40% মিস আউট। তো এইগুলো হচ্ছে এসআইপি স্কিমের প্রবলেম। এসআইপি স্কিমে মাসে মাসে টাকা সরিয়ে রাখাটা সত্যি খুব বুদ্ধিমান। প্রত্যেক মাসে একটা ফিক্সড টাকা সরিয়ে রাখা আমাদের মতন সাধারণ নর্মাল মানুষের ক্ষেত্রে, যারা চাকরি করা মানুষ, তাদের ক্ষেত্রে খুব বুদ্ধিমানের কথা। কিন্তু প্রতি মাসে একই স্টক কেনা ডাজন্ট ওয়ার্ক। আর যখন মার্কেট সিচুয়েশনে আপনি রেসপন্ড না করতে পারছেন, আপনি লকড ইন অবস্থায় পড়ে আছেন, তখনই ইকুইটি মার্কেট আপনাকে বিট করে বেরিয়ে যাচ্ছে। মার্কেট সিচুয়েশন বুঝে রেসপন্ড করতে পারাটা খুব দরকার। এই জন্য আমরা প্রত্যেকবার বলি, এসডি ক্যাপিটালের চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেলে অনেক সেশন চলছে, অনেক কোয়েশ্চেন আনসার সেশন চলছে। এখন তো লাস্ট 3টে সেশন হলো, আপনারা বিভিন্ন স্টক নিয়ে প্রশ্ন করেছেন, সেগুলোর আমরা উত্তর দিয়েছি। তার মধ্যে রিলায়েন্স এল&টি স্টকের উত্তর আছে, ন্যাশনালাইজড ব্যাংকের স্টকের উত্তর আছে। স্পেসিফিক আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেইগুলো ধরে ধরে আমরা উত্তর দিয়েছি। ইয়েস ব্যাংকের স্টকের উত্তর আছে। আমরা বারবার একটা কথাই বলি, নিজে পড়াশোনা করুন। যে কোনো লোক যে শুরু করছে, সে 8 থেকে 10 মাস একটা টাইম পড়াশোনা করতে পারে এবং তারপর নিজের পোর্টফোলিও সে নিজেই ম্যানেজ করতে পারে, যদি মোটামুটি সপ্তাহে 8-10 ঘন্টা করে পড়াশোনা করে। কিন্তু এই যে অন্ধের মতন একটা জিনিসকে ফলো করা, একটা ম্যাল প্র্যাকটিস, যেটা অ্যাকচুয়ালি কাজ করে না। প্রতি মাসে কেউ যেমন 12 মাস ধরে সোয়েটার কেনে না, সেরকম প্রতি মাসে 12 মাস ধরে কেউ যদি ইনফোসিস বা অ্যাক্সিস ব্যাংকের স্টক কেনে, বা যে কোনো স্টক, সেটা দ্যাট ডাজন্ট ওয়ার্ক। তো ভেবে দেখুন। আমার মনে হয় যে মাসে মাসে টাকা জমানোটা এসআইপি স্কিমের সবচেয়ে প্লাস পয়েন্ট, কিন্তু জিনিস কিনতে থাকাটা এসআইপি স্কিমের সবচেয়ে বড় ফল্ট। আজকের ফিউচার লাইফ এই পর্যন্তই। পরের ফিউচার লাইফে আবার আসবো পরের সপ্তাহে। এখন প্যান্ডেমিক আশা করা যাচ্ছে দেয়ার ইজ আ লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল। আমাদের এখানে মানে লন্ডনে তো শুনছি ক্রিসমাসের সময় থেকে মোটামুটি ভ্যাকসিনেশন শুরু হয়ে যাবে। দেশেও তো সেরাম চলছে, জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে। আই এম হোপফুল, ফিঙ্গার্স ক্রসড। লেটস সি। ততক্ষণ পর্যন্ত একটা জিনিস মাথায় রাখবেন, ইন্ডিয়ান ইকুইটি মার্কেট ইজ গ্রোয়িং অ্যান্ড ইট ইজ গোয়িং টু গ্রো। ফিউচার লাইভে ডিসকাশন করেছিলাম যে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের গ্রোথ আনস্টপেবল কেন ইন দ্য লং রান। হ্যাঁ, কারেকশনস আসবে, ছোটখাটো কারেকশনস আসবে, সব সময় আসে। পাহাড়ে উঠতে গেলে সবসময় জড়াই উতরাই দিয়ে যায়। কিন্তু এই ইন্ডিয়ার যে ডেমোগ্রাফিক অ্যাডভান্টেজটা আছে, ইন্ডিয়ার যে ম্যানুফ্যাকচারিং এর দিকে এখন একটা বিশাল অপরচুনিটি এসছে বিভিন্ন কারণে, ইন্ডিয়ার যে একটা ভ্যারিড স্কিল সেট আছে, সেই পুরো ব্যাপারটা মিলিয়ে ইন্ডিয়ার মার্কেট উঠবে লং টার্ম। আমরা একদম মানে এসডি ক্যাপিটাল ফার্মলি বিলিভস দ্যাট।
আপনি যদি এখনো এই এসআইপি বা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে কোনো রকম কোনো ডাউট থাকে আমাদের প্রশ্ন করবেন। আমাদের মেল আইডি হচ্ছে mail.sdcapital@gmail.com, mail.gmail.com। আমাদের ইউটিউব চ্যানেলের নিচে প্রশ্ন করতে পারেন, আমাদের ওয়েবসাইটে গিয়ে কন্ট্যাক্ট আসের থ্রু দিয়ে আমাদের প্রশ্ন করতে পারেন, আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করতে পারেন। কিন্তু আমার ফিউচার লাইফের একমাত্র উদ্দেশ্য সবসময় থাকে যে to build the financial awareness. So, আজকের সেশন এই পর্যন্তই। মার্কেট সম্পর্কে আমরা খুব আশাবাদী এবং ভ্যাকসিন এসে গেলে মার্কেট আরও হু করে গ্রো করবে ইন দ্য নিয়ার ফিউচার। ততদিন পর্যন্ত এমনিতে পার্সোনাল লাইফে যতটা পারুন সেফ থাকার চেষ্টা করুন, যতটা পারুন সাবধানে থাকুন। আমরাও সাবধানে থাকার চেষ্টা করছি। আর পরের সপ্তাহে আবার দেখাবে শুক্রবার, কারণ শনিবার দিনকে দিওয়ালি, তো শুক্রবার বা রবিবার কোনো একদিন হবে ফিউচার লাইফ। ওকে, বাই।